হ্যালো ভিউয়ার্স, আমি দেখে নিচ্ছি আমি লাইনে আছি কিনা, লাইভে আছি কিনা ভিউয়ার্স। তো দেখা যাচ্ছে একজন দেখছেন। তো আমি আজকে প্রথমেই লাইভ ক্লাস শুরু করার আগে আমার একটা গানের কথা মনে পড়ে গেল ভিউয়ার্স। আপনারা কিছু মনে না করলে আমি গানের দুইটা কলি একটু শোনাতে চাই আপনাদের। ভিউয়ার্স, আমাকে শুনতে পাচ্ছেন? আমাকে কি শোনা যাচ্ছে? আমি একটু দেখে নিই। হ্যালো, ওকে, শোনা যাচ্ছে। তো একটি গানের কলি মনে পড়ে গেল ভিউয়ার্স। ছোট সময় গানটি শুনতাম। গানটি ছিল মরমী শিল্পী ইব্রাহিমের, উনি মারা গেছেন। গানটির কলি আমি প্রথম দুইটি কলি আমি গাওয়ার চেষ্টা করতেছি। কোনো একদিন আমায় তুমি খুঁজবে, সেই দিন গো প্রিয় আমার ভালোবাসা বুঝবে, এ আমার ভালোবাসা বুঝবে। ভিউয়ার্স, গানের গুলিটি কি ছিল? কোনো একদিন আমাকে তুমি খুঁজবে, সেই দিন ওগো প্রিয় আমার ভালোবাসা তুমি বুঝবে। সুপ্রিয় শিক্ষার্থী এবং অভিভাবক মণ্ডলী, যারা এই মুহূর্তে দেখছেন এবং শুনছেন, তাদের উদ্দেশ্যে আমার কিছু বক্তব্য আছে, কিছু কথা আছে। কথা শেষ করে আমি ক্লাস শুরু করব। আমি আজকে ক্লাসটি নিচ্ছি নরসন্দী অনলাইন পাঠশালা লাইভ ক্লাস। তো শুধু নরসন্দী অনলাইন পাঠশালা থেকে লাইভ ক্লাস প্রচারিত হচ্ছে এমন কোনো কথা নয়। সারা বাংলাদেশ ব্যাপী এই লাইভ ক্লাসগুলো প্রচারিত হচ্ছে, প্রতিনিয়ত প্রচারিত হচ্ছে। আমার সুপ্রিয় এবং শ্রদ্ধাভাজন অভিভাবক মণ্ডলীদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনার সন্তান ঘরে বসে আছে, আমরাও ঘরে বসে আছি, আমরা শিক্ষকতা করি। আমার প্রতিষ্ঠানে আমি যতটুকু জানি 1800 স্টুডেন্ট আছে। সারা বাংলাদেশে লক্ষ লক্ষ শিক্ষার্থী আছে, ঘরের মধ্যে বসে আছে। আমরা যারা অনলাইনে ক্লাস নেই, এখান থেকে কোনো বেনিফিট নেই না। আমরা মূলত, আমাদেরকে বলতে পারেন আমরা দেশপ্রেমিক। আপনি যেরকম আপনার বাচ্চাকে পছন্দ করেন, ভালোবাসেন, অত্যন্ত আদর করে রাখেন, আমরা কিন্তু দিশে হারাই। বাচ্চাদেরকে দেখতে পাচ্ছি না, মন খারাপ, খুবই মন খারাপ। স্কুলে যেতে পারতেছি না, ছেলেমেয়েরা কি করতেছে বাসায় না করতেছে, আতঙ্কের মধ্যে আছি আমরা। আপনারা আতঙ্কের মধ্যে আছেন। তো জন্ম এবং মৃত্যু দুইটাই কিন্তু সৃষ্টিকর্তার হাতে, উনি রেখে দিয়েছেন। কার মৃত্যু কখন হবে জানি না। আমার বাসার চতুর্দিকে করোনা রোগী, প্রতিদিন দু একজন করে মারা যাচ্ছেন, আপনারা জানেন। তো আমি কথাগুলো বলতেছি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে। এই জন্য আমরা যারা শিক্ষকরা আছি, সারা বাংলাদেশে বিভিন্ন লাইভ ক্লাস থেকে আমরা ক্লাস নিচ্ছি। এই ক্লাসগুলো নেওয়ার মূলত একটাই মাত্র কারণ হলো, আমাদের পিছনে কিন্তু কোনো তাড়া নেই, কেউ চাপ দিচ্ছে না ক্লাসগুলো নেওয়ার জন্য। স্বেচ্ছায় কিন্তু আমরা ক্লাসগুলো নিচ্ছি। কেন নিচ্ছি? শুধুমাত্র আমাদের যে বাচ্চাগুলো আছে তারা বাসায় বসে থেকে দেখে আজকে প্রায় আজ থেকে 3 মাস আগে থেকে এরকম শুরু হয়েছে। বাচ্চাগুলো হয়তো নষ্ট হয়ে যাবে, তারা পড়াশোনা থেকে বিরত থাকলে, বই পুস্তকের সাথে সম্পর্ক না থাকলে তারা এগুলো ভুলে যাবে। শুধু এই কারণে, এই কথা চিন্তা করে সারা বাংলাদেশের শিক্ষকরা
তাদের আপ্রাণ এত আতঙ্কের মধ্যে থাকা অবস্থায়ও তারা ক্লাসগুলো নিয়ে যাচ্ছে। তা আমি অত্যন্ত ব্যক্তিগতভাবে আমি আমার দুঃখ প্রকাশ করতেছি। আমি ব্যক্তিগতভাবে দুঃখিত, আমি সারা বাংলাদেশের ক্লাসগুলো দেখে থাকি। আর আমি লক্ষ্য করেছি, আমি আজকে যেই আইডি থেকে ক্লাস নিচ্ছি, ওই আইডি অ্যাম্বাসেডর আছেন জনাব আমার শ্রদ্ধেয় একজন প্রিয় মানুষ মনীষ স্যার। এই স্যারও বাংলাদেশের সমস্ত আইডিগুলো লক্ষ্য করেন, কে কোথায় ক্লাস করতেছে, এগুলো সব পর্যবেক্ষণ করেন, আমি এগুলো দেখি। আমার আরেকজন স্নেহভাজন ছোট ভাই জসিমউদ্দিন, উনি সারা বাংলাদেশের প্রায় 3-4টা আইডি থেকে ক্লাস নিয়ে থাকেন। এই যে আমরা চেষ্টা করতেছি, এত কষ্ট করতেছি, কেন করতেছি? মাননীয় বা শ্রদ্ধাভাজন অভিভাবক বৃন্দ, আপনার বাচ্চাকে আপনি ভালোবাসেন, আমরাও ভালোবাসি। আমরা ভালোবাসি বিদায় আমরা এত কষ্ট করে এই ক্লাসগুলো নিচ্ছি। আপনারা যদি বাচ্চাকে এই ক্লাসগুলো না দেখান, আপনার হাতে নিশ্চয়ই মোবাইল আছে, আপনার বাচ্চার কাছে না থাকুক, আপনি হয়তো অলসতা করে তাকে ক্লাসগুলো দেখাচ্ছেন না, তাকে বঞ্চিত করতেছেন। এটা কিন্তু ঠিক নয়। আপনার বাচ্চাকে ক্লাসগুলো দেখান, এই ক্লাসগুলো আরো যাতে অন্যান্য শিক্ষার্থীরা অভিভাবকরা দেখতে পারে সেই ব্যবস্থা করে দেন। এগুলো শেয়ার করেন, লাইক দেন। কারণ আপনারা যদি একটা লাইক দেন, একটা শেয়ার করেন, তখন আমাদের মনে একটু আনন্দের সৃষ্টি হয়, আমরা উৎসাহিত হই, আমরা মনে করি যে গার্ডিয়ানরা বাচ্চারা ক্লাসগুলো দেখতেছে, আমাদের আরো কিছু করা দরকার, আরো ভালো করার দরকার। সুতরাং আমাদেরকে উৎসাহিত করেন, আমাদেরকে একটু ভালোবাসার চেষ্টা করেন, যেহেতু আমরা আপনার সন্তানকে ভালোবাসি, আপনার সন্তানকে ভালোবেসেই এই ক্লাসগুলো করতেছি। তো এই প্রত্যাশা আমি রাখি যে এখন থেকে বাচ্চাদেরকে বলবেন যতটুকু সম্ভব। যেমন আমি ক্লাস নিচ্ছি আমার স্কুল থেকে, আমার স্কুলে 1800 স্টুডেন্ট আছে। একটা ক্লাস নিলে, আর একটা কথা বলিনি, এখানে যারা ক্লাস নিচ্ছেন, যাদের মনোবল শক্ত আছে, যারা জাত শিক্ষক, মানসম্মত শিক্ষক, তারাই ক্লাস নিচ্ছেন। এবং আমি এটা স্বীকার করি যে আমার চাইতে ভালো মানের শিক্ষক এখানে সবাই, এবং অত্যন্ত চমৎকার ক্লাস উপস্থাপন দিচ্ছেন প্রতিদিন শিক্ষকরা। এই ক্লাসগুলো কিন্তু যখন দেশের পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, আপনার বাচ্চারা কিন্তু এই ক্লাসগুলো তখন পাবে না, তখন কিন্তু অনলাইনে এই ক্লাস হবে না। সুতরাং জাত শিক্ষক যারা, তারাই কিন্তু ক্লাসগুলো নিচ্ছেন। এই ক্লাসগুলো যতটুকু সম্ভব আপনার বাচ্চাকে দেখানো উচিত। তো আমি ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করতেছি, যেটা বলতেছিলাম যে আমার স্কুলে 1800 স্টুডেন্ট আছে, আমি একটা ক্লাস নিলে এখানে 200, 400, 500 বেশি লাইক পড়ে না। তার মানে সারা বাংলাদেশ ক্লাস দেখতেছে, আমার 50টা বাচ্চারা হয়তো ক্লাস দেখতেছে না। যাই হোক ভিউয়ার্স, তো আশা করব এখন থেকে আপনারা এই ক্লাসগুলো শেয়ার করবেন, বাচ্চাকে বলবেন যে প্রতিদিন ক্লাস হচ্ছে, সারা বাংলাদেশে বিভিন্ন অনলাইন ক্লাস আছে, লাইভ ক্লাস আছে হচ্ছে, এই ক্লাসগুলো তোমরা দেখো, দেখলে উপকৃত হবে। প্রত্যেকটা বিষয়ের উপরে কিন্তু ক্লাস হচ্ছে। তো এই ব্যাপারে আমি হয়তো অনেক বেশি কিছু বলে ফেলছি, দুঃখিত, আমাকে ক্ষমা করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি হালকা কষ্ট নিয়ে কথাগুলো বললাম। তো আমি আমার মূল পাঠে চলে যাই ভিউয়ার্স। তো আপনারা সবাই, আরেকটা কথা বলবো করোনার ব্যাপারে, যে যেখানে আছেন, আমি সামান্য ক্ষুদ্র একজন মানুষ, আপনার মনোবল কিন্তু আপনি চাঙ্গা রাখবেন সব সময়। এটা একটা ভাইরাস, অজ্ঞাত ভাইরাস, কখন কাকে আক্রমণ করে, কোত্থেকে কিভাবে করে আমরা নিজেরাও জানি না, আবার জানিও। তো নিজে সতর্ক থাকুন, শরীরের ইমিউনিটি সিস্টেম বাড়ান, মনোবল বৃদ্ধি করেন, তাহলে আশা করি এই ভাইরাস আপনাকে কিছুই করতে পারবে না। এই ভাইরাসকে নিয়ে আমাদের বসবাস করতে হবে, এর ভবিষ্যৎ খুব খারাপ। এই জন্য আমি কথাটা বললাম। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের শ্রেণী পাঠ শুরু করব। আমি মোহাম্মদ ইলিয়াস সরকার, মনোহরদী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় আমার স্কুলের নাম। তো আমি শ্রেণী পাঠ শুরু করতে যাচ্ছি। আমার আজকের পাঠের মূল বিষয়, শ্রেণী হচ্ছে নবম দশম, গণিতের উপরে আমি ক্লাসটি নিচ্ছি। নবম দশমের উপপাদ্য 20। আমি বলে রাখি ভিউয়ার্স, এই উপপাদ্যটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপপাদ্য। আর জ্যামিতির ক্লাসগুলো কিন্তু একটু খেয়াল করলে, আমরা জ্যামিতির ক্লাসগুলো নিচ্ছি, আরো স্যারেরা নিচ্ছেন, খুব সুন্দর সুন্দর উপস্থাপনা আমি দেখছি। তো এই ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো উপপাদ্য 20 কিন্তু যারা ম্যাট্রিক পরীক্ষা দিবে, যে যারা 9-10-এ পড়ে ম্যাট্রিক পরীক্ষা দিবে, 9-10-এর বেলায় তো কোনো কথাই নাই, এগুলো তো অর্ধবার্ষিক বার্ষিক পরীক্ষার মধ্যে আসে এটা। আর এটা কিন্তু ম্যাট্রিক পরীক্ষার মধ্যেও আসে ভিউয়ার্স। সুতরাং আমার বিশেষ আহ্বান থাকবে,
তোমরা এই ক্লাসটি উপভোগ করবে এবং অন্যান্য বন্ধুরা যাতে দেখতে পারে সেই ব্যবস্থা করে দিবে। এই ধন্যবাদ জানিয়ে আজকের শ্রেণীর পাঠ আমি শুরু করতে যাচ্ছি। তো প্রথমত উপপাদ্য বিশ্বের মধ্যে কি আছে, প্রশ্নে কি আছে? বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান। একই চাপ বলতে একটা চাপের উপর দণ্ডায়মান। দণ্ডায়মান কথার অর্থ হচ্ছে দাঁড়িয়ে থাকা, দাঁড়ানো। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা প্রমাণ করতে হবে। তো একটা উপপাদ্য প্রমাণ করতে গেলে তার সাপোর্টিং কিছু অনুসিদ্ধান্ত আছে জ্যামিতির, এগুলো জানা থাকা দরকার ভিউয়ার্স। তো আমি এই উপপাদ্যটি প্রমাণ করার আগে আমি একটু আলোচনা করে নিই। একটা বৃত্ত আমি এখানে আঁকি। এটি যদি একটি বৃত্ত হয়, এটা যদি বৃত্ত হয়, যদি এটা হয় সি, এটা হয় এ, বি, তার আগে বলে নিই বৃত্তের চাপ। বৃত্তের চাপ কি? একটি বৃত্তের পরিধির মধ্যে দুইটা বিন্দু নিলে এই দুইটা বিন্দু যদি আমি যোগ করি, অর্থাৎ এই এ বি দিয়ে যদি ইন্ডিকেট করি এবং এই অংশটা যদি কেটে নেই, আমরা কমলা লেবু যেভাবে কাটি, এই অংশটা যদি কেটে নেই তাহলে কি হবে? চিত্রটা দেখতে কিরকম হবে ভিউয়ার্স? চিত্রটা দেখতে কিরকম হবে তখন যদি কেটে নেই অংশটা? এটা ছিল এ, এটা ছিল বি, কেটে নিলাম। কেটে নেওয়ার পরে তো এই অংশটা এরকম হয়ে যাবে। এই যে এটা এ ছিল, বি ছিল, এই অংশটা ছিল বি, এটা ছিল এ। কেটে নিলে এরকম হবে। তো এইটা একটা চাপ হয়, এখানে যদি সি লিখি, এটা হলো উপরের অংশ আর এটা হচ্ছে নিচের অংশ। তো বৃত্তের বেলার উপরের অংশ যেটা থাকে এটাকে বলা হয় অধিচাপ। নিচে যেটা থাকে এটাকে বলা হয় উপচাপ ভিউয়ার্স। এটা উপচাপ, এটা হচ্ছে অধিচাপ। তো আমরা চাপ সম্পর্কে জানলাম। বইয়ে বলা আছে যে একটি চাপের কথা বলা আছে, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান। তাহলে একটা চাপ আমি নিলাম এবি, এই এবিও একটি চাপ হইতে পারে, এ সি বিও একটি চাপ হইতে পারে। ইচ্ছা করলে তোমরা সি এখানেও লিখতে পারো। তো দুই ধরনের চাপ আছে, একটা হচ্ছে উপচাপ আর একটা হচ্ছে অধিচাপ। এবার তো এখন আমরা এটা প্রমাণ করব। আমি এটাকে যদি বি ধরি, এটা যদি সি ধরি, আর এখানে যদি এ নেই, বৃত্তের তো কেন্দ্র আছে, বৃত্তের কেন্দ্রটা যদি ও হয়, তাহলে বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ কি? বৃত্তের কোন চাপ থেকে বিসি যদি কোনো চাপ হয়, এই চাপ থেকে বৃত্তের কেন্দ্রে রেখা টানলে, যেমন সি ও আর বি ও যোগ করছি, তাহলে কেন্দ্রে একটা কোণ উৎপন্ন হলো, এটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। এটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। এখন এই একই বিন্দু থেকে যদি এখানে বৃত্তের পরিধির মধ্যে রেখা টানা হয়, এটাকে বলা হয়, এই যে একটা কোণ, এটাকে বলা হয় বৃত্তস্থ কোণ। এটা নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা জানো। তো একই চাপ থেকে, যেমন বিসি, বিসি চাপ থেকে উৎপন্ন কেন্দ্রে গেল রেখা, সি থেকেও কেন্দ্রে রেখা গেল, কেন্দ্রের মধ্যে দুই পাশে দুইটা কোণ হয়েছে, এই পাশেও কিন্তু কোণ হয়েছে, এই পাশেও কোণ হয়েছে। তো নিচের যে কোণটি, এই কোণটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। আর বি থেকে এই পরিধির মধ্যে রেখা টেনে এবং সিডি এবং বিডি যোগ করার ফলে এখানে যে কোণ উৎপন্ন হয়েছে সেটাকে বলা হয় বৃত্তস্থ কোণ। আমাদের কি প্রমাণ করতে হবে?
কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এই কেন্দ্রস্থ কোণের নাম কি প্রমাণ করতে হবে, কি লিখে নেই। প্রমাণ করতে হবে যে কেন্দ্রস্থ কোণ বিওসি সমান সমান বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বৃত্তস্থ কোণটা কি, এখানে যদি আমি চিত্রটা আঁকি নিই, এটা যোগ করলাম, তো বৃত্তস্থ কোণ হলো কোণ বিএসি, কোণ বিএসি। তো কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো বৃত্তস্থ কোণকে 2 দ্বারা গুণ করি, এটা আমাকে প্রমাণ করতে হবে। কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওসি, এই যে বিওসি কোণ, প্রমাণ করতে হবে বৃত্তস্থ কোণ কি বিএসি কোণ, এটার দ্বিগুণ, এই যে 2 দ্বারা গুণ দিলাম, এটি আমাকে প্রমাণ করতে হবে। তো আমরা এটা প্রমাণ করব এখন। তার আগে একটু দেখে নেই দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, দেখা যাচ্ছে ভিউয়ার্স। তো আমি এখন একটু অন্যদিকে যাব, যেহেতু এটা প্রমাণ করব, কিছু তথ্য না দিলে ছেলে মেয়েরা বুঝবে না, এই জন্য আমি অন্যদিকে যাচ্ছি। মনে করো ভিউয়ার্স, এটা একটা ত্রিভুজ এ বি সি, একটি ত্রিভুজ। এই ত্রিভুজের যদি বিসি বাহুকে বর্ধিত করা হয় ডি পর্যন্ত, তাহলে এখানে বাইরে একটা কোণ উৎপন্ন হবে। এই কোণটার নাম যদি দেই 1 নাম্বার কোণ, এটা যদি দেই 2 নাম্বার, এটা যদি 3 দেই, কি করছি আমি, এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করছি। ত্রিভুজের যে কোনো বাহুর কথা আমি বলছি, বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়াইলাম, মানে বর্ধিত করলাম। বর্ধিত করার ফলে বাহিরে, এই ত্রিভুজের বাহিরে একটি কোণ উৎপন্ন হয়েছে। এই কোণটির নাম কি, এ সি ডি কোণ, অর্থাৎ 3 নাম্বার কোণ। আর এই ত্রিভুজের ভিতরে এই কোণ হলো 1, এটা 2, ওকে, আমি এটাকে 3 দিই, এটা 4 দিই, তাহলে 4টে কোণ এখানে হইলো। ত্রিভুজের ভিতরে 3টা কোণ হইলো। আর বিসি বাহুকে যখন বর্ধিত করছি, বর্ধিত করার ফলেই কিন্তু এই ত্রিভুজের বাহিরে একটি কোণ উৎপন্ন হয়েছে, যে কোণের নাম হচ্ছে এসিডি কোণ, এবং এটাকে 4 দিয়ে আমি ইন্ডিকেট করছি ভিউয়ার্স। তো এই ত্রিভুজ থেকে কি তথ্য পাওয়া যায়, তথ্য পাওয়া যায় হলো বহিস্থ কোণ যেটা 4, কোণ 4 সমান সমান পাওয়া যায় অন্তস্থ বিপরীত। অন্তস্থ মানে বাইরে যে কোণ উৎপন্ন হয়েছে তার ভিতরে ঢোকার পরে যে কোণটা সেটা না, তার বিপরীত। ভিতরে যে কোণটা তার বিপরীত কোণ হচ্ছে, একটা হলো 1, আর একটা বিপরীত কোণ হচ্ছে 2। এই দুইটা যোগফল কোণ 1 যোগ কোণ 2। ভিউয়ার্স, তা আসলে ব্যাপারটা কি আরেকটু ক্লিয়ার করার জন্য আমি বলে দেই। অর্থাৎ এই কোণটির পরিমাণ যদি হয় 100, এটা যদি হয় 60, এটা যদি হয় 40, তাহলে ওই 100 ডিগ্রি কোণের সমান কি হচ্ছে, এই কোণ যোগ এই কোণ, 60 ডিগ্রি যোগ 40 ডিগ্রি, তো হইলো আমাদের 100 ডিগ্রি। আমি এইটাই বোঝানোর চেষ্টা করতেছি, তোমরা যেটা হয়তো অনেকে জানো, ত্রিভুজের এক বাহুকে বর্ধিত করলে বহিস্থ যে কোণ উৎপন্ন হয়, বহিস্থ কোণটি অন্তস্থ বিপরীত 2টা কোণের যোগফলে সমান। ভিউয়ার্স, তো এখন আমরা মূল আলোচনায় চলে যাব। আমরা প্রমাণ করব বিশেষ নির্বাচন। আমি বলে নেই, বিশেষ নির্বাচন সুন্দর করে বইয়ের মধ্যে দেওয়া আছে, এরপর আমি বলে নিচ্ছি। মনে করি উকেন্দ্র বিশিষ্ট বৃত্তে বিসি চাপের উপর দণ্ডায়মান কোণ বিওসি কেন্দ্রস্থ এবং কোণ বিএসি বৃত্তস্থ, দুইটি কোণ প্রমাণ করতে হবে যে কোণ, এই যে কেন্দ্রস্থ কোণ বিওসি সমান সমান 2 ইনটু কোণ বৃত্তস্থ কোণ, এটি প্রমাণ করতে হবে। অঙ্কনের মধ্যেই লিখবো আমরা
মনে করি এসি রেখা কেন্দ্রগামী নয়। এসি রেখা যদি বৃত্তের কেন্দ্রের মধ্য দিয়ে না যায় তাহলে কেন্দ্রগামী এবি রেখা আঁকি। তাহলে কেন্দ্র দিয়ে আমি এবি রেখা আঁকি, এই এবি রেখা আঁকলাম। এই হলো অঙ্কন ভিউয়ার্স। তো এটাও বইয়ের মধ্যে দেওয়া আছে। এখন আমি প্রমাণে যাই, মূল প্রমাণে যাই। প্রমাণ আমি লিখি ধাপ 1, ধাপ 1-এ তোমরা লক্ষ্য করলে দেখবা আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দৈর্ঘ্যকে বৃত্তের কি বলা হয়, ব্যাসার্ধ বলা হয়। চিত্র থেকে কি পাওয়া যায় ভিউয়ার্স? চিত্র থেকে পাওয়া যায় ও বি সমান সমান ও এ সমান সমান ও সি, এগুলো সমান ও বি ও এ ও সি, একই বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধ বলে এরা কেন সমান? ও বি ও এ ও সি কেন সমান? তারা একই বৃত্তের ব্যাসার্ধ, আর একটা বৃত্তের একটাই মাত্র ব্যাসার্ধ থাকে, এই জন্য এরা সমান। যাই হোক, আমি ধাপ 1 শুরু করতে যাচ্ছি। আমি প্রথমে লিখব এই ত্রিভুজটার নাম কি? এ বি ও। ত্রিভুজ এ বি ও এর বহিস্থ কোণ বি ও ডি সমান সমান। কিছুক্ষণ আগে যেটা বুঝাইছিলাম, এই যে ত্রিভুজটি আছে, এই ত্রিভুজের এই বাহুকে বাইরে বাড়ানো হয়েছে, ফলে বাইরে এই কোণটা হয়েছে। এই কোণটা কার সমান হবে? এই কোণের বিপরীত কোণ হলো এইটা এবং এইটা, অর্থাৎ এই কোণ আর এই কোণের যোগফলের সমান হবে। তা আমি লিখছি কোণ বি ও ডি, এই যে বি ও ডি কোণ লিখছি, সমান কি হবে? এই কোণটা হবে। এটার নাম কি হবে? কোণ ও বি এ যোগ এই কোণের নাম কি হবে? কোণ বি এ ও। ভিউয়ার্স, হয়ে গেল। তারপরে আমরা আবার লিখবো এই ত্রিভুজ থেকে আবার কি পাই, এবং এটা ধাপ 2 এ দিই। ধাপ 2, ধাপ 2 এ দিই আবার ত্রিভুজ এ বি ও এ। এই ত্রিভুজের এই বাহু সমান। তোমরা জানো কোন ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য সমান হইলে বাহু দুইটির বিপরীত কোণ দুইটিও সমান হয়, অর্থাৎ এই কোণ সমান সমান এই কোণ। তাহলে এই কোণটার নাম কি? কোণ বি এ ও সমান সমান কোণ এটা ও বি এ। ভিউয়ার্স, এই ত্রিভুজ থেকে এই বাহুর দৈর্ঘ্য সমান, ফলে এই কোণ সমান এই কোণ। কিছুক্ষণ আগে বুঝাই এনেছি যে এক বাহু এই কিছুক্ষণ আগে বুঝাইছি কোন ত্রিভুজের এক বাহুকে বর্ধিত করলে বহিস্থ যে কোণ হয় তা এই দুইটা কোণের যোগফলের সমান হয়। এটা ধাপ 1 এ দেখানো হয়েছে ভিউয়ার্স। এখন ধাপ 2 এর এটা হলো সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ এ ও এবং বি ও এর দৈর্ঘ্য সমান, তাহলে এই কোণ এবং এই কোণ সমান, এটা আমি এখানে লিখছি। এখন ধাপ
3। অথবা লিখতে পারি ধাপ 1 ও 2 থেকে পাই কি পাই? একে কি ছিল? বিওডি। লিখি কোণ বিওডি সমান সমান এই ওবিএ, এই ওবিএ পরিবর্তে কি লেখা যায়? বিএও। তাহলে এই জায়গায় আমি কি লিখতে পারবো? বিএও, বিএও প্লাস বিএও। ভিউয়ার্স লক্ষ্য করলে আমরা দেখবো দুইটা কোণ কিন্তু একই কোণ হয়ে গেল। তাহলে 2 কোণ বিএও কার সমান? কোণ বিওডি এর সমান। ভিউয়ার্স লক্ষ্য করো, কোণ বিওডি এর সমান কি বের করছি? এই কোণের দ্বিগুণ, এই যে বিএও কোণ, এই যে বিএও কোণ ইনটু 2। এটাও তো কিন্তু একটা কেন্দ্রস্থ কোণ, এটাও বৃত্তস্থ কোণ। তো একইভাবে আমরা কি করব? কোণ সি সমান সমান এই কোণের দ্বিগুণ প্রমাণ করব। ওইটা প্রমাণ করার দরকার নাই, একইভাবে যদি লিখে দিই আমরা, এখানে লিখবো ধাপ 3। একইভাবে প্রমাণ করা যায় এই কোণের ক্ষেত্রে। তো এই কোণের ক্ষেত্রে তো আমরা দেখাইছিলাম, এখন এটা দেখাই। কোণ সিওডি সমান সমান 2 ইনটু এই কোণ, এই কোণটা কি হবে? সিএও, কোণ সিএও কোণ। তো এটাকে যদি সমীকরণ আমরা 1 দেই, এটাকে যদি সমীকরণ আমরা 2 দেই, ভিউয়ার্স আমি আবারও বলি, তোমরা হয়তো ক্লিয়ার হয়ে গেছো। কারণ কোণ বিওডি সমান সমান কি প্রমাণ করছি? এই কোণের দ্বিগুণ, এই যে 2 ইনটু বিএও, এই যে লক্ষ্য করো 2 ইনটু বিএও সমান সমান কে? বিওডি, বিওডি। তো এটা একই জিনিস। এই ক্ষেত্রেও তোমার এই বাহু আর এই বাহু সমান, তো এই কোণ এবং এই কোণ সমান হবে, তাইলে সিওডি সমান প্রমাণ করা যাবে 2 কোণ সিএও, যেটা সমীকরণ 2 আমি লিখলাম ভিউয়ার্স। তো এখন আমি কি করব? ধাপ 4, ধাপ 4 নাম্বার ধাপে আমি কি দেখাবো? এখন 1 ও 2 যোগ করে পাই। যোগ করলে বাম পাশে কি ছিল? কোণ বিওডি। 1 এর বাম পাশে ছিল কোণ বিওডি, যোগ 2 এর বাম পাশে কি ছিল? কোণ সিওডি। তো 1 এর ডান পাশে কি ছিল? 2 কোণ বিএও, যোগ কোণ 2 এর ডান পাশে কি ছিল? 2 কোণ সিএও। লক্ষ্য করো, আমি সমীকরণ 2 এবং সমীকরণ 1 যোগ করছি। 1 এর বাম পাশ আর 2 এর বাম পাশ যোগ করছি, পরে এই দুইটা কোণ হয়েছে, আর ডান পাশের এই অংশ আর এই অংশ একসাথে যোগ হয়েছে ভিউয়ার্স। তো আমি এখন এটা মুছে ফেলাই। এখন আমরা লক্ষ্য করি কোণ বিওডি কোণটা। কোণ বিওডি মানে হলো, বিওডি মানে হলো এই কোণ, সিওডি মানে কি? এই কোণ। তাহলে এই পুরো কোণটা কি হয়? দুই কোণে মিলে কি বিও সি কোণ হয়। তাহলে এই দুই কোণের পরিবর্তে আমি লিখতে পারি কোণ বিও সি সমান সমান, এখান থেকে যদি 2 কমন নেই তাহলে থাকে কি? কোণ বিএও
যোগ 2 কমন নিয়ে গেছি, তাহলে থাকে কি কোণ সি এ ও। লক্ষ্য করো ভিউয়ার্স, অতএব কোণ বিওসি সমান কি লেখা যায়? 2 কমন। বি এ ও হচ্ছে এই কোণ, এই ছোট কোণটা, এই যে বি এ ও এই কোণটা। আবার সি এ ও হচ্ছে এই কোণটা। তার মানে কি এই কোণ আর এই কোণ দুইটা মিলে কি হয়? এইটা এবং এইটা। তাহলে দুইটা মিলে হয় বি এ সি। এই দুই কোণে মিলে কি হয়? কোণ বি এ সি কোণ। ভিউয়ার্স লক্ষ্য করো, আমাদের যেটা প্রমাণ করার কথা ছিল সেটা আমরা পেয়ে গেছি। কোণ বিওসি, তার মানে এই বিসি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হলো বিওসি, কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওসি, সমান সমান 2 ইনটু বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ কি? বিএসি। ভিউয়ার্স তাহলে হয়ে গেল কোণ এই কেন্দ্রস্থ কোণ বিওসি সমান সমান 2 ইনটু বৃত্তস্থ কোণ বিএসি। ভিউয়ার্স তো চমৎকারভাবে প্রমাণটি হয়ে গেল। তো এই লাইনটা লেখার পরে তোমরা আরেকটু চিন্তা করো, পরীক্ষাতে কিন্তু সৃজনশীল প্রশ্ন যা আসে ওখানে বলা থাকে, উল্টা বলা থাকে। এখানে বলা আছে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এই 2 এখানে গুণ অবস্থা আছে, এটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে ভাগ হবে। ভাগ হইলে কি হবে? কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়ে যাবে। তখন পরীক্ষাতে কিন্তু এইটুকু টেকনিক করে দিবে ভিউয়ার্স। তখন তো বলা থাকবে যে প্রমাণ করো যে এই কথাগুলো ঠিক থাকবে, শেষে বলবে প্রমাণ করো যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তখন তোমরা এই লাইনের পরে কি করবা? বিএসি লিখা সমান সমান দিয়া হাফ ইনটু বিওসি লিখবা। তাহলে সৃজনশীল প্রশ্নের উত্তর হয়ে গেল ভিউয়ার্স। আর তোমরা এটুকু করার পরে শেষে লেখা দিবা, অর্থাৎ আমরা কি করছি? বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণের সমান, প্রমাণিত। পরে খালি প্রমাণিত কথাটা লিখে দিবে, প্রুফ। তো সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে যারা এখন ধৈর্য সহকারে আমার ক্লাসটি দেখেছেন, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমার শ্রেণী পাঠটি আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।